দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষিবিদ এবং বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক বিজ্ঞানী নির্মল করের স্কারবোরো বাসার গ্রিন হাউসের সামনে। আমরা এখানে তার সাথে কথা বলবো। উনি এই গ্রিন হাউসে বাংলাদেশি বিভিন্ন শাকসবজির চারা রোপণ করেছেন এবং এই চারা বাংলাদেশি জাত, এই জাতগুলি খুব উন্নত জাত এবং ওনার দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় উনি এটা প্রমাণ করেছেন যে চারাগুলি কানাডার এই আবহাওয়ায় ভালো জন্মে এবং ভালো সবজি উৎপন্ন করা সম্ভব। তো তার কাছ থেকে আমরা জানব, কারণ ভালো চারা না হলে ভালো সবজি উৎপাদন করা সম্ভব নয়। যেহেতু আমরা বাংলাদেশি শাকসবজির প্রতি বেশি উৎসাহী, সেই জন্য আমাদেরকে বাংলাদেশি শাকসবজির চারাগুলি যাতে ভালোভাবে ফলন দেয় সেদিকে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে এবং ভালো উৎস থেকে চারা রোপণ করলে আমরা আকাঙ্ক্ষিত ফল পাব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্রিন হাউস। এই গ্রিন হাউসে তিনি বাংলাদেশের প্রায় 20 জাতেরও বেশি চারা উৎপাদন করেছেন। এগুলি উনি পরবর্তীতে আউটডোর গার্ডেনিংয়ে রোপণ করবেন। এখন আমরা কথা বলছি নির্মল করের সাথে। নির্মল কর, আপনি আপনার গ্রিন হাউসে আমরা এসেছি। এই গ্রিন হাউসে আপনি বাংলাদেশের কি কি শাকসবজির চারা উৎপন্ন করেছেন? মূলত বাংলাদেশের লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, বেগুন, পুঁই শাক, সিম। বাংলাদেশের সব সিম এখানে হয় না। অনেক জাতি যেগুলা মানে ফটো সেন্সিটিভ সেগুলো এখানে হয় না। সুতরাং 2টা জাত আছে যেগুলো এখানে হয়। সেই সিম, বাংলাদেশি যে ঝাল মরিচ, কাঁচা মরিচ হিসাবে যেটা, বা পাকলে শুকালে শুকনা মরিচও হবে, ঢেঁড়স, এই পুঁই শাক, এইসব শাকসবজিগুলা সাধারণত আমি করি এবং নিজে চারা করি। তো আজকে আপনাদেরকে আমি চারা দেখাবো যে একটা ভালো চারা কেমন, এবং আপনারা একটা ভালো চারা যদি নির্বাচন করে সেটা কিনেন বা নিজে তৈরি করেন, যেভাবেই হোক একটা ভালো চারার গুণাগুণ জানাটা খুব গুরুত্বপূর্ণ। যে ওই ভালো চারাটা যদি আপনি লাগান তাহলে গাছটাও ভালো হবে, গাছটা ভালো হলে তার ফলও ভালো হবে। এটাই হলো মূল কথা আমাদের এখানকার যে কৃষিকাজ। আচ্ছা, তাহলে আনুমানিক এই চারাগুলির বয়স কত? এই চারাগুলোর বয়স বেশিরভাগই এই 40 থেকে 50 দিনের মধ্যে। তার মানে আপনি এপ্রিল মাসের 2য় সপ্তাহে এগুলি চারা বীজ রোপণ করেছেন? কোনোটা মানে আমি যে হিসাবটা বলছি এটা হলো গজানোর দিন থেকে, মানে চারাটা বীজটা বুনলেন যেদিন থেকে গজাবে হিসাবটা সেই দিন থেকে। তো এইখানে টেম্পারেচারের উপর নির্ভর করে যে কদিন লাগবে গজাইতে, এবং বিভিন্ন ফসল বিভিন্ন সময় লাগে। কোনোটা তাড়াতাড়ি গজায়, কোনোটা সময় বেশি লাগে। সেই হিসাবে আমি শুরু করেছি ভার্চুয়ালি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এবছর তো আমরা
দেখেছি যে টরন্টোতে তাপমাত্রা অনেক কম ছিল, হ্যাঁ, তো সেই সময় আপনি চারা রোপণ করেছেন, তাপমাত্রার বিষয়টা কিভাবে আপনি মেনটেন করেছেন? তাপমাত্রার বিষয়টা, এই যে গ্রিন হাউসগুলো এগুলোর অটোমেটিক না, এর ভিতরে হিটিং সিস্টেম নাই। যেটা করতে হয় যে স্পেস হিটার যেটাকে বলে বা রুম হিটার, সেই রকম ধরনের হিটার দিয়ে হিটিং দিয়ে প্রথম আমি ওই ছোট গ্রিন হাউসটাতে ট্রেতে যে বীজ বুনেছি সেই বীজটা গজানোর জন্য এই ছোটো গ্রিন হাউসটা ব্যবহার করেছি। তারপরে ওখানে যখন চারাটা গজিয়েছে সেই চারাটা তুলে তুলে আবার প্লেটে যে এরকম ছোট সেল, সেই সেলের মধ্যে লাগিয়েছি, লাগিয়ে এই বড়টাতে আমি প্লেস করেছি, এখানেও হিটিং দিয়েছি। এই তো মানে আজকে কয়দিন, প্রায় 7-8 দিন আগে পর্যন্ত আমাকে হিটিং দিতে হয়েছে। বাংলাদেশি শাকসবজির বীজ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তাহলে আমরা বাংলাদেশি শাকসবজির বীজ যখন সময় আসবে সরাসরি বপন না করে চারা উৎপাদন করে আমরা তারপর বপন করছি, বা আপনারা যারা অভিজ্ঞ তাদের কাছে চারা নিয়ে বপন করছি, এইটা এত গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ, বাংলাদেশে অনেক জায়গাতেই আমরা এটা দেখেছি বা করেছি, এখনও করছে মানুষ, যে তারা সরাসরি বীজটা যেখানে তার গাছটা দরকার সেই জায়গায় বীজটা রোপণ করে দিচ্ছে। এটা বাংলাদেশের আবহাওয়ায় সম্ভব, কিন্তু এইখানে যেহেতু আমাদের গ্রোয়িং সিজন বা যে মানে আমাদের সময়কাল, এইখানে সাধারণত মে মাসের 3য় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ, এই সময়টা, এই 4 মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাস আর 1 সপ্তাহ, মানে আপনার 125-30 দিন হলো সময় আমাদের হাতে। এখন এই 125-30 দিনের মধ্যে আমি যদি সরাসরি বীজ বপন করি, তাহলে সেই বীজটা গজিয়ে গাছটা বড় হয়ে আমার তো ফল ফুল পাইতে হবে, বা লতা পাতা, যেটাই আমরা মানে পাতার জন্যে, ডগার জন্যেই করি আর ফলের জন্যেই করি। এই জন্যে ওই সিজনটাকে, মানে ওই সিজনটার মানে ওই টাইম পিরিয়ডটা ব্যবহার করার জন্যে চারাটা যদি আমরা একটু হিটিং দিয়ে, কারণ একটা গাছের বীজ থেকে চারা করা পর্যন্ত যেটা দরকার তাপ, তার সাথে ওয়াটার মানে পানি বা ময়েশ্চার, এবং আপনার হলো অক্সিজেন, এই 3টা জিনিস হলো গুরুত্বপূর্ণ। এখন আপনি অনেকে আমরা ঘরে করতে চাই, ঘরে ছোট আকারে করা যায়, কিন্তু ঘরের চারা কোনো সময়ই পুষ্ট বা সুস্থ হয় না, কারণ সেইখানে পর্যাপ্ত লাইটটা পায় না। এই জন্যেই এই গ্রিন হাউসটার প্রধান ইয়েটাই হলো যে এখানে সূর্যের আলোটা সম্পূর্ণটা পাওয়া যাচ্ছে, অক্সিজেন তো বাতাসে আছে, আর তাপ যেটা সেটা ওই যে স্পেস হিটার দিয়ে বললাম, সেটা দিয়ে হিটটা দিলে যে আপনি টেম্পারেচারটা লাগবে ক্লোজ টু 20 ডিগ্রি সেলসিয়াস, এর চেয়ে নিচে হলে আর ঠিকমতো গজাবেও না, চারাটা ঠিকমতো বাড়বেও না। এই কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা চারাটা যদি করে নেই, তাহলে এই যে 40 থেকে 50 দিনের চারাটা আমরা লাগাচ্ছি, এই 40-50টা দিন কিন্তু আমরা সেভ করতে পারলাম, এবং আমরা গাছটাকে আগায় নিয়ে গেলাম, ভালো চারাও পেলাম। হ্যাঁ, ভালো সুস্থ চারাও পেলাম। এখন একটা সুস্থ চারা যখন আমি লাগাবো, সেটা তাড়াতাড়ি মাটিতে মানে যুক্ত হবে বা এস্টাবলিশড হয়ে যাবে, সেইটার থেকে আমরা তাড়াতাড়ি আমাদের আকাঙ্ক্ষিত সর্বশেষে ভালো ফলও পাবো। বাংলাদেশি সব শাকসবজির যে চারাগুলি আপনার কাছে আছে সেগুলি বর্ণনা দেন, এবং কোন চারাগুলি ভালো, কিভাবে বাছাই করতে হবে, এবং তাদের নামগুলি বলেন। আচ্ছা, এই যে এইখানে এটা লাউয়ের চারা, বাংলাদেশি লাউ। এই লাউয়ের অনেক জাত আছে, তাই এইখানে মোটামুটি যেটা একটু মোটা লম্বা ঘন সবুজ, সেটা একটা জাত, কোনোটা আছে একটু গোল। হ্যাঁ, তো এই যে লাউয়ের চারা, আমি যদি একটা চারা ধরি তাহলে আপনি একটা সুস্থ চারা দেখতে পারেন। এই যে চারাটা কিভাবে বুঝবেন যে এইটার যে পাতাগুলা ঘন সবুজ এবং তার যে কাণ্ডটা বেশ সুস্থ মোটা, এবং মানে গাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একটা সবল চারা, এবং তার বয়স এই যে 40, 45 বা 50 দিন হয়েছে, সেটা দেখেন অলরেডি
ডগাটা ধরতে শুরু করেছে। হ্যাঁ, এটাই হলো সুস্থ চারার লক্ষণ। এটা লাউয়ের চারা। হ্যাঁ, আপনারা এই রকম ধরনের চারা উৎপাদন করে যদি লাগাতে পারেন, অবশ্যই ভালো লাউ মানে ফসল হিসাবে লাউ পাবেন, ডগা পাতা খেতে পারবেন। সেটা এটা কি লম্বা লাউ না গোল লাউ? হ্যাঁ, এটা লম্বা লাউ।